স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলের বরাবরের মতো সাইকিয়াট্রি ক্লাস। আজকে আমরা কথা বলবো সাইকিয়াট্রি ভাইবা পার্ট 3 নিয়ে। সাথে আছেন ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আজকের এই ক্লাসটি স্পেসিফিকলি হচ্ছে এমবিবিএস স্টুডেন্টদের জন্য এবং হচ্ছে যারা আসলে পোস্ট গ্র্যাজুয়েশন দিবে তাদের জন্য কিন্তু অনেকটুকু হেল্পফুল হবে। আমরা কিছু এমবিবিএসের যেগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি আজ ভাইবা কোশ্চেন এমবিবিএসের মেডিসিনে যখন এক্সামিনেশনটা হয় তখন হচ্ছে বোর্ড ভাইবাতে তখন কিছু সাইকিয়াট্রিক রিলেটেড আসলে কোশ্চেনগুলো সাইকিয়াট্রিস্ট যখন বোর্ডে থাকেন তখন এই কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি আজ করা হয়। আমরা গত দুটো ক্লাসে কিন্তু এই মানে এগুলোকে নিয়ে কিন্তু আসলে আলোচনা করেছিলাম। রাইট নাও হচ্ছে আমরা যেটা করব, আমরা আজকে পার্ট 3তে আমরা হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি আমরা কন্টিনিউ করব আমাদের পরবর্তী কোশ্চেনগুলো। আমরা হচ্ছে যাবো, যারা হচ্ছে আপনারা এই লাইভটি দেখছেন এবং এই লাইভটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসরা, যারা সেটা হচ্ছে যাদের জন্য এই ভিডিওটা অনেক উপকৃত হতে পারেন আপনারা, এবং হচ্ছে আপনার সাইকিয়াট্রি রিলেটেড যে কোনো প্রবলেমগুলো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আপনার লাইভ চলাকালীন সময় আপনারা হচ্ছে আমাকে মানে লাইভের হচ্ছে কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন। তাহলে আমরা কন্টিনিউয়াসলি আমাদের যেই বক্স কোশ্চেনগুলো আমরা পড়ছিলাম সেই বক্স কোশ্চেনগুলোতে আমরা চলে যাচ্ছি। আপনারা যারা মিস করছেন তারা হচ্ছে তারা চেষ্টা করবেন যখন ভিডিওটা থাকবে মেডিকেল স্কুলে তখন হচ্ছে পরবর্তীতে এই ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটিতে আমরা চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন যেটি ছিল, আজকে আমরা কথা বলবো ব্রড স্পেকট্রাম অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে, এবং হচ্ছে আমাদের কিছু ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন এই অ্যাংজাইটি রিলেটেড আছে। আসলে আমরা সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন হচ্ছে সাইকোট্রপিক ড্রাগস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই মোস্ট প্রবাবলি এবং স্যাররা যারা আসলে এক্সামিনার হিসেবে আসেন এবং তারা হচ্ছে চান যারা আসলে পরীক্ষা দিচ্ছেন এমবিবিএস এক্সামিনেশন দেওয়ার পর ডক্টর হয়ে যাবেন, তারা আসলে এনজাইটি ডিসঅর্ডার সম্পর্কে জানেন কিনা। তো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ এনজাইটি ডিসঅর্ডার, এটা কিন্তু রিটেনেও আছে, শুধুমাত্র বোর্ড ভাইবা না, এটা কিন্তু রিটেন এক্সামিনেশনেও আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের দ্য মোস্ট কমন সিমটমস অফ এনজাইটি, যেটা হচ্ছে আমাদের কিছু সাইকোলজিক্যাল, আমরা গতদিনও বলেছি এনজাইটি ডিসঅর্ডার কিন্তু কিছু সাইকোলজিক্যাল, কিছু হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিসঅর্ডার হয়, এবং হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কিছু সিমটমসের ভিতরে সেক্ষেত্রে হচ্ছে যেটা হচ্ছে ফিজিক্যাল সিমটমসগুলো আলাদা এবং সাইকোলজিক্যাল সিমটমসগুলো আলাদা। তো সাইকোলজিক্যাল কিছু অ্যারোজল রিলেটেড সিমটমস হয়, যেমন হচ্ছে প্রথম ফিলিং অফ অ্যান্টিসিপেশন, ফিয়ারফুল অ্যান্টিসিপেশন হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে সমস্যাটা সবসময় একটা ভয় কাজ করতে পারে। সেকেন্ড হচ্ছে ইরিটেবিলিটি ফিল হতে পারে। থার্ড হচ্ছে সেন্সিটিভ টু নয়েজ, যে কোনো ধরনের শব্দ তারা সহ্য করতে পারে না, অথবা দেখা যাচ্ছে কোনো কোলাহলে গেলেই তাদের এই প্রবলেমটা বেশি হয়। এবং যে জিনিসটা হয় তাদের কনসেন্ট্রেশনের প্রবলেম হয়, এবং এই রিলেটেড ওয়ারিং অফ থটস, সবসময় হচ্ছে একটা টেনশন থাকে যে আসলে তারা কী করবে। এইগুলো হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল অ্যারোজল সিমটমসের জন্য, যেটা হচ্ছে ইনক্রিজ সিম্পাথেটিক অ্যাক্টিভেশন, এবং হচ্ছে যেটা আমাদের শারীরিক সিমটমসের সাথে সাথে এটা মানসিক কিছু সিমটম আমাদের এনজাইটি ডিসঅর্ডারে হয়ে থাকে। এবং তারা আসলে স্পেসিফিকলি তখন পরবর্তী যখন সাইকোলজিক্যাল সিমটমসগুলো বলে ফেলবেন তখন হচ্ছে ফিজিক্যাল সিমটমসগুলো জানতে চায়। তো ফিজিক্যাল সিমটমসের ভিতরে হচ্ছে কিছু জিআইটি সিমটমস হয় এনজাইটির ক্ষেত্রে, সেক্ষেত্রে ড্রাই মাউথ, তারপর ডিফিকাল্টি সোয়ালিং হতে পারে, এপিগ্যাস্ট্রিক কিছু ডিসকমফোর্ট হতে পারে, তারপর হচ্ছে দেখা গেছে যে ফ্রিকোয়েন্ট লুজ মোশন নিয়ে আসে পেশেন্টরা, এবং রেসপিরেটরি ক্ষেত্রে হচ্ছে ব্রিদিং ডিফিকাল্টি হতে পারে, প্রবলেম ইনহেলেশনে প্রবলেম হবে রেদার দেন দ্য এক্সহেলেশন, রেস্ট্রিকশন অফ দ্য চেস্ট টাইটনেস নিয়ে আসলে পেশেন্টরা আসে। এটা কিন্তু খুব মোস্ট কমন পেশেন্ট সিমটমস অফ অ্যাংজাইটি। কার্ডিওভাস্কুলার কিছু খুব কমন প্রেজেন্টেশন নিয়ে এনজাইটির ফিচার্স আসে, যেমন হচ্ছে পালপিটেশন অথবা চেস্ট ডিসকমফোর্ট অথবা অ্যাওয়ারনেস অফ দ্য মিস ব্রিথ। এগুলো আসলে হচ্ছে তখন কিন্তু যেই প্রবলেমটা আসলে একটা এনজাইটি ডিসঅর্ডারের পেশেন্টরা নর্মালি ফিল করে, যেমন সেটা তাদের হার্টবিট সম্পর্কে মানে হার্টবিট শুনতে পায়, এবং মাঝে মাঝে তাদের মনে হয় যে একটা হার্টবিট হয়তো ছুটে গেল সেটা। সেক্ষেত্রে হচ্ছে কিছু জেনিটি ইউরিনারি ফ্রিকোয়েন্ট হচ্ছে মিক্সচুরেশন হওয়া, অথবা হচ্ছে ফেলিয়ার অফ ইরেকশন হওয়া, অথবা দেখা যাচ্ছে মেনস্ট্রুয়াল ডিসকমফোর্ট হওয়া, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু অনেক সময় শেয়ার হতে পারে।
এবং এটার সাথে সাথে মাসেল টেনশনেরও অনেক সময় প্রবলেম হয়। সেক্ষেত্রে হচ্ছে ট্রেমর হতে পারে, অথবা সেক্ষেত্রে মাসেল টেনশন থেকে হেডেক হওয়া, অথবা হচ্ছে একই মাসেল হওয়া কিন্তু কোনো একটা মানে হচ্ছে কোনো রেয়ার সিমটমস না। তো অনেক সময় দেখা যায় যে এনজাইটি পেশেন্টরা দেখা যায় হেডেক নিয়ে আসছে, মাসেল এইকিং নিয়ে প্রবলেম আসছে, হাইপার ভেন্টিলেশন নিয়ে প্রবলেম আসতে পারে, স্লিপ ডিস্টারবেন্স খুব কমনলি আসলে স্লিপ ডিস্টারবেন্স, ইনসমনিয়া এবং নাইট টেরর নিয়ে এনজাইটি প্রবলেমরা কিন্তু আসে। তাহলে দিজ আর দ্য হচ্ছে যেটা আমাদের কোয়েশ্চেন আমরা পড়লাম যে হচ্ছে প্রথম কোয়েশ্চেন যেটা আমাদের ছিল, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ এনজাইটি ডিসঅর্ডার। আই থিঙ্ক হচ্ছে আমাদের এই প্রথম কোয়েশ্চেনটা কিন্তু আমরা জানতে পারলাম। এবার আসলে আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আমাদের যে কোয়েশ্চেনটা আসলে আমাদের বক্সে আছে এবং ফ্রিকোয়েন্সি আস্ক ভাইবা কোয়েশ্চেনের ভিতরে পড়ে। তো সেক্ষেত্রে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ এনজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এনজাইটি ডিসঅর্ডারটাকে আসলে আমাদের ওভারঅল কীভাবে আমরা ম্যানেজ করব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট ইস্যুতে যখন আমরা চলে যাই তখন আমাদের কয়েকটা জিনিস আসলে জানতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আমাদের জানতে হয় যে তার ডিজিজের প্যাটার্নটা কী, এটাকে আসলে হচ্ছে কনফার্মেশন হওয়া যে এটা আসলে ওয়েদার এটা এনজাইটি ডিসঅর্ডার কিনা, নাকি আদার কোনো মেন্টাল ইলনেস থেকে এই ধরনের সিমটমস হচ্ছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, এটাকে মানে করার জন্য অবশ্যই কনফার্মেশন অফ দ্য এনজাইটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়াগনস্টিক অফ স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল হেল্প করতে পারে, অথবা আদার যে সিমটমসগুলো আমরা বললাম সেগুলো আমাদেরকে হেল্প করতে পারে টু ডায়াগনোসিস ইউর এনজাইটি ডিসঅর্ডার। সেকেন্ড হচ্ছে আমাদের সিভিয়ারিটিটা ম্যানেজমেন্টের আগে জানা দরকার, সেটা সিভিয়ারিটিটা কেমন। থার্ড হচ্ছে আমাদের লেভেল অফ দ্য হচ্ছে ডিস্ট্রেসটা কতটুকু এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলোকে দেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সেটার সাথে সাথে তার কোপিং স্ট্র্যাটেজিসটা কেমন, সে কি উইক কিনা, স্ট্রেসে কিন্তু ইজিলি কি সে হচ্ছে বেশি ভার্নেবল হয়ে যায় কিনা, অথবা যে অল্প স্ট্রেসের সাথে কি সে খুব বেশি মানে হচ্ছে রিয়াকশন দিয়ে ফেলা কিনা, এই জিনিসগুলোকে আসলে দেখা দরকার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে মানে এনজাইটি ডিসঅর্ডারে হচ্ছে আমরা কম্বাইন্ড সাইকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই। তো ফার্মাকোলজিক্যালের মধ্যে হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে অনেক সময় প্যানিক অ্যাটাক নিয়ে আসি পেশেন্ট, অথবা আদার হচ্ছে সিম্পেটিক ওভার স্টিমুলেশন প্রবলেমগুলো নিয়ে আসি, তখন সেক্ষেত্রে বেনজোডাইজেপিনটা খুব ভালো কাজ করে এনজাইটির ক্ষেত্রে। এছাড়াও আমরা কিছু এনজিওলাইটিক ড্রাগস হিসাবে হচ্ছে আমরা অনেক সময় সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরটাকে আমরা হচ্ছে প্রিফার করে থাকি। আমরা ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন দিতে পারি। আমরা বিটা ব্লকার স্পেসিফিকলি এটা স্যাররা শুনতে চাই বিটা ব্লকারের কথা আপনি বলছেন কিনা, কারণ সেটা কিছুটা হচ্ছে আমাদের পালপিটেশন এবং হচ্ছে ওভারঅল হচ্ছে যেখানে বিটা রেসেপ্টরগুলো আছে অনেক আমাদের যেটা হচ্ছে আমাদের মানে যেটি সবচেয়ে বেশি প্রবলেম হয় আমাদের হার্টবিট বেড়ে যায়। তো সেই পালপিটেশনটা কমানোর জন্য কিন্তু আমাদের বিটা ব্লকারটা কিন্তু এক্সেলেন্ট কাজ করে। এটার সাথে আমরা হচ্ছে আমাদের একটা খুব কমনলি অ্যান্টি ডিপ্রেশন, সেটা হচ্ছে বুস্পিরন, এটাও কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করা হয়। তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের এই ম্যানেজমেন্টটা দেখলাম যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে আমরা কীভাবে করতে পারি। আর সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টে যেটা ওয়েদার দ্য এনজাইটি ডিসঅর্ডার, প্রথম হচ্ছে তাকে এক্সপ্লেনেশন করা, এটা সম্পর্কে তাকে সাইকো এডুকেশন দেওয়া। সেকেন্ড হচ্ছে আমাদের রিল্যাক্সেশন টেকনিকগুলোকে শিখিয়ে দেওয়া। দ্যাট মিনস হচ্ছে যখনই আপনি এনজাইটিটা ভুগবেন, সেকেন্ড কজ হচ্ছে আপনাদেরকে সারা জানতে চাবে আপনি ডিপ রিল্যাক্সেশন টেকনিকগুলো পেশেন্টকে বলছেন কিনা, কারণ যত বেশি তারা রিল্যাক্স হবে তত বেশি কিন্তু তারা তাদের এই এনজাইটি রিলেটেড প্রবলেমসগুলো কিন্তু কমিয়ে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য আমরা এক্সপ্লেনেশন, অ্যাডভাইস আর রিল্যাক্সেশন টেকনিকগুলোকে বেসিক টেকনিকগুলোকে শিখিয়ে দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। সেকেন্ড হচ্ছে আমরা যেটা হচ্ছে আমাদের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, সাইকোথেরাপি যেটা দিই, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ফর এনজাইটি ডিসঅর্ডার এক্সাম হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তাহলে এটুকু আপনারা যদি বলতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনার অ্যান্সারটা কিন্তু ইজিলি করতে পারছেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা ম্যানেজমেন্টে আমরা পড়ে ফেললাম। এবার আমরা হচ্ছে থার্ড, আমরা আজকে একটু রিপিটেডলি অনেকগুলো কোয়েশ্চেন কভার করার চেষ্টা। ওকে, সরি, ইন্টারনেটে একটু গোলযোগের কারণে কিন্তু হচ্ছে আমাদের কানেকশনটা কিছুটা সীমিত হয়ে গেছিলো। তো আমাদের হচ্ছে থার্ড যে প্রশ্নটা আমরা করতে চাচ্ছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু হচ্ছে লাইভ চলাকালীন সময় আপনারা হচ্ছে ইনবক্সে যদি মানে লাইভ কমেন্টসের যে ইনবক্সে রয়েছে সেখানে যদি আপনাদের প্রশ্নগুলো দেন আমি চেষ্টা করব সেটা সলভ করার জন্য। আমাদের থার্ড যে প্রশ্নটা আমার জন্য মোস্ট কমনলি আপনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক হয়, মেনশন দ্য টাইপস অফ এনজাইটি ডিসঅর্ডার। তারা ফ্রিকোয়েন্টলি অনেক সময় জানতে চায় যে আপনারা হচ্ছে এনজাইটি ডিসঅর্ডারগুলোর নাম জানেন কিনা। সেক্ষেত্রে হচ্ছে অনলি যদি হচ্ছে আপনার নামগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে হয়তো বা আপনারা ভালো মার্কস, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে শর্ট কোয়েশ্চেন হিসেবে টাইপস অফ দ্য এনজাইটি ডিসঅর্ডার অনেক সময় আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রথমে যেটি হচ্ছে এনজাইটি ডিসঅর্ডারটাকে হচ্ছে এটা একটা স্পেকট্রাম, এটার মধ্যে অনেক ধরনের ডিসঅর্ডারগুলো একসাথে থাকে।
তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম এনজাইটি ডিসঅর্ডারের কথা বলবেন জেনারেল এনজাইটি ডিসঅর্ডার। সে পরেরটা হচ্ছে আমাদের যে মোস্ট কমনলি সারা শুনতে চাই সেটা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার উইথ প্যানিক অ্যাটাক। এটার সাথে হচ্ছে আমাদের থার্ড যেই টাইপটা আপনারা বলতে পারেন সেটা হচ্ছে সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার। এটা স্পেসিফিকলি বাচ্চাদের হয় এবং স্পেসিফিকলি 18 মাসের পর থেকে যখন একটি বাচ্চা বুঝতে পারে যে তার হচ্ছে মা অথবা প্রাইমারি কেয়ার গিভার তার কাছ থেকে সে কিছুক্ষণের জন্য চলে যাচ্ছে, তখন তারা কিছুটা এনজাইটিতে ভুগে থাকে। তো সেটা হচ্ছে সেপারেশন এনজাইটি। এবং আরেকটি হচ্ছে সিলেক্টিভ মিউটিজম, এটাও হচ্ছে পার্ট অফ এনজাইটি ডিসঅর্ডার। স্পেসিফিক ফোবিয়া, যেমন হচ্ছে অনেকে দেখা যাচ্ছে থান্ডার ফোবিয়া, ডার্ক ফোবিয়া, স্পাইডার ফোবিয়া, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় ব্লাড রিলেটেড ফোবিয়া। স্পেসিফিক কোনো ধরনের ফোবিয়া যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু স্পেসিফিক ফোবিয়ার ভিতরে পড়ে। তো স্পেসিফিক ফোবিয়া ইজ অ্যান অলসো এনজাইটি ডিসঅর্ডারের একটা টাইপ। আরেকটা হচ্ছে আমাদের যেটা নর্মালি যেটা হচ্ছে সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার, সোশ্যাল ফোবিয়া, এটা কথা আপনারা বলতে পারেন। প্যানিক ডিসঅর্ডার যেটা আমি বলেছি, প্যানিক অ্যাটাক স্পেসিফায়ার দিয়ে আপনারা বলতে পারেন। অ্যাগোরাফোবিয়ার কথা আপনারা বলতে পারেন, যেটা হচ্ছে সাবস্টেন্স ইনডিউস কিছু এনজাইটি ডিসঅর্ডার আছে, আর কিছু আনস্পেসিফাইড রয়েছে কিছু মেডিকেশনের জন্য অথবা হচ্ছে আদার কোনো হচ্ছে দেখা যাচ্ছে যে মেন্টাল ডিসঅর্ডার থেকে সিমিলারলি মিমিক করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু আমাদের টাইপস। তো যদি আসলে স্যাররা ব্রড হেডিংয়ে যদি বলে, আসলে ব্রড হেডিংয়ে আপনারা বলেন যে কী কী ধরনের, মেইন হেডিংটা বলেন যে এনজাইটির টাইপ। তো যদি মেইন হেডিং আসলে আপনাদের প্রশ্ন করে তাহলে কিন্তু দুটো এনজাইটির কথা আপনাদের বলতে হবে। একটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে ফিক্স এনজাইটি এবং হচ্ছে ফ্রি ফ্লোটিং এনজাইটি। ফিক্স এনজাইটি সেটা হচ্ছে যেটা আমরা স্পেসিফিক এনজাইটি হোয়াট এভার এগুলো বললাম, স্পেসিফিক কোনো ধরনের রিজন আছে, এটা অ্যাগোরাফোবিয়া হতে পারে, স্পেসিফিক ফোবিয়া হতে পারে, সোশ্যাল এনজাইটি হতে পারে, এগুলো কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে যে আপনার ফিক্স এনজাইটি। আর ফ্রি ফ্লোটিং হচ্ছে কোনো ধরনের কারণ নেই তারপরেও কিন্তু আপনার এনজাইটি হচ্ছে, দ্যাট ইজ কল দ্য জেনারেল এনজাইটি ডিসঅর্ডার। তখনই যখন আপনার বলবেন ফিক্স এনজাইটি, তখন আপনাকে জিজ্ঞেস করবে ফিক্স এনজাইটি একটা এক্সাম্পল দাও, তো তখন বলবেন হচ্ছে জেনারেল এনজাইটি ডিসঅর্ডার। তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রশ্নের অ্যান্সারটি কিন্তু পেয়ে গেলাম। আই থিঙ্ক আপনারা প্রশ্নটি কিন্তু বুঝতে পারলেন। আমরা টাইপস অফ এনজাইটি ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম। এবার আসি হচ্ছে নেম 5 অ্যান্টিসাইকোটিক ড্রাগস উইথ দেয়ার সাইড ইফেক্ট। তো আসলে অনেক সময় দেখা গেছে যে অনেক সময় অনেক মানে ডক্টররা যারা এক্সামিনার থাকে তারা হচ্ছে নর্মালি হচ্ছে জানতে চায় যে আপনারা হচ্ছে সাইকেট্রি ওয়ার্ডে গিয়েছেন কিনা, অথবা সাইকেট্রি ওয়ার্ডে মোস্ট ফ্রিকোয়েন্টলি কী কী ধরনের ড্রাগস প্রেসক্রাইব করা হয় সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। তো সে রিলেটেড হচ্ছে আমরা যে আমাদের এখন কিছু আমরা পড়বো যে আসলে অ্যান্টিসাইকোটিক রিলেটেড কিছু। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 5টা মোস্ট কমন অ্যান্টিসাইকোটিকের নাম যদি আসলে স্যাররা জানতে চায় তখন হচ্ছে আপনার টিপিক্যাল অ্যাটিপিক্যাল দুটো ভাগ করেই বলতে পারেন, অথবা ওভারঅলই দুটো মিক্স করে বলতে পারেন। তো টিপিক্যাল থেকে আপনি 3টা বলতে পারেন, অথবা হচ্ছে অ্যাটিপিক্যাল থেকে 3টা বলতে পারেন, টিপিক্যাল থেকে 2টো বলতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে মিক্স করে বলাটাই বেটার। তো সেক্ষেত্রে যখন টিপিক্যাল বলবেন তো ট্রাই করবেন টিপিক্যাল দুটার নাম একসাথে বলতে, এবং টিপিক্যালের সাইড ইফেক্ট যেহেতু বলা হয়েছে টিপিক্যালের সাথে টিপিক্যালের সাইড ইফেক্টগুলো বলার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে মোস্ট কমনলি যেটা হচ্ছে আমাদের টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক যেগুলো আছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে অ্যান্টিসাইকোটিকগুলো খুব বেশি কমনলি ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের হ্যালোপেরিডল, যেটা হচ্ছে হ্যালোপেরিডলের নাম আসলে সারা অনেক বেশি শুনতে চায়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হ্যালোপেরিডলের নাম বলতে পারছেন কিনা, ড্রোপেরিডলের নাম বলতে পারছেন কিনা, ক্লোপ্রোমাজিনের নাম বলতে পারছেন কিনা, এগুলো কিন্তু আসলে সারা কিন্তু জানতে চায় এবং মোস্ট প্রবাবলি। এবং অ্যাটিপিক্যালের ক্ষেত্রে হচ্ছে আর 3টা নাম যদি আপনারা বলতে চান সেক্ষেত্রে আপনি অরেঞ্জাপিনের কথা বলতে পারেন, কুইথোপিনের কথা বলতে পারেন, অ্যারিপ্রিপ্রাজলের কথা বলতে পারেন, এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের রেসপেরিডন। মোস্ট কমনলি আমাদের এই 4টা নিউয়ার জেনারেশন অফ অ্যান্টিসাইকোটিক আমরা খুব কমনলি আমরা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অ্যান্টিসাইকোটিকের ভিতরে হচ্ছে হ্যালোপেরিডল, ক্লোরোপ্রোমাজিন এই দুটো নাম বলতে পারেন, থায়োলিডাজনের কথা বলতে পারেন, নাও বলতে পারেন যদি মনে না থাকে। অ্যাটিপিক্যাল ক্ষেত্রে হচ্ছে 4টা, রেসপেরিডন, দেন হচ্ছে কুইটাপিন, অলেনজাপিন, এবং হচ্ছে অ্যারিপ্রিপ্রাজল এবং ক্লোজাপিন, যেটা হচ্ছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে খুব মোস্ট প্রবাবলি আমরা ইউজ করি, রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে খুব ভালো একটি ড্রাগ। সেগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। তো সাইড ইফেক্ট যদি আসলে তারা জানতে চায় 3টা সাইড ইফেক্টের কথা বলবেন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে আপনার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক হচ্ছে প্রথম সাইড ইফেক্ট হচ্ছে আমাদের এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট হওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় ট্রেমার নিয়ে আসে, একটু স্যালাইভেশন নিয়ে আসে খুব কমনলি। এটার সাথে হচ্ছে অ্যাক্টিভ ডিস্টনিয়া, অ্যাটাপিসি এবং পার্কিনসনিয়ান ডিসঅর্ডার নিয়ে আসতে পারে।
এটার সাথে সাথে আমাদের আদার যে নর্মালি হচ্ছে অ্যান্টিসাইকোটিক রিলেটেড টিপিক্যালি যেগুলো হয় সেগুলো তো নর্মালি আমাদের যে প্রবলেম ড্রাই মাউথ হতে পারে, ব্লাড ভিশন হতে পারে। তো এটা অ্যান্টিকোলিনার্জিক অথবা হচ্ছে আমাদের অ্যাডিনার্জিক মানে ব্লকিং ইফেক্টের জন্য কিন্তু হয়। তো সেক্ষেত্রে সিডেশন হওয়া, তো অনেক সময় দেখা যাচ্ছে সিজার প্রেশার লেভেল কমে যাওয়া, অনেকের সময় দেখা যাচ্ছে কার্ডিওভাস্কুলার কিছু ইফেক্ট, ইজি চেঞ্জ আসা, যার কার্ডিয়াক অ্যারিথমিয়া হওয়া, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে অ্যামিনোরিয়া ডেভেলপ করা, এগুলো কিন্তু টিপিক্যাল অ্যান্টিসাইকোটিকের মোস্ট কমনলি একটি অংশ। এবং হচ্ছে ওয়েট গেইন করা। তো এগুলো যদি আসলে বলতে পারেন তাহলে কিন্তু হচ্ছে তারা খুশি হবে। এবং অ্যাটিপিক্যালের ক্ষেত্রে আপনি মনে রাখবেন টিপিক্যালের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল সাইড ইফেক্ট বেশি, এবং টিপিক্যালের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল সাইড ইফেক্ট বেশি, অ্যাটিপিক্যালের ক্ষেত্রে আপনার মেটাবলিক সাইড ইফেক্ট বেশি। দ্যাট মিনস হচ্ছে আপনি যখনই অ্যাটিপিক্যাল সাইড ইফেক্টগুলো বলবেন, তো সেক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরির ক্ষেত্রে যেটা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে মেটাবলিক ল্যাক সিমটমসগুলো বেশি হয়। যেমন সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ওয়েট গেইন হচ্ছে রেসপিরেটরি থেকে, অ্যাংজাইটি রিলেটেড রেস্টলেসনেস বেড়ে যেতে পারে, সেক্সুয়াল ডিসফাংশন গ্যালাক্টোরিয়া হতে পারে। যেমন ওলানজাপিনের ক্ষেত্রে হচ্ছে খুব বেশি আসলে মানে ওলানজাপিন যাদের ডায়াবেটিক মেটাবলিক সিন্ড্রোমগুলো আছে লাইক ডায়াবেটিস, তো তাদেরকে হচ্ছে আমরা ওলানজাপিন প্রেফার করতে পারি না, কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, ওয়েট গেইন হয়, ওবেসিটি হতে পারে, সেখান থেকে সিডেশন হয়। সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টগুলো হয়, কিন্তু রেদার দেন টিপিক্যালি থেকে অ্যাটিপিক্যালে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টগুলো অনেক কম। এবং সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো কিন্তু পরবর্তীতে ডেভেলপ হতে পারে। কুইটেপিনের ক্ষেত্রে যেটি সমস্যা হয়, কিছু হচ্ছে কার্ডিয়াক চেঞ্জেস হয়, তো কনস্টিপেশন হতে পারে, পোস্টুরাল হাইপারটেনশন, ড্রাই মাউথ হতে পারে। ক্লোজাপিনের ক্ষেত্রেও লাইক সেম, সিমিলার হচ্ছে সিডেশন, হাইপারসালাভেশন, অ্যান্টিকোলিনার্জিক ইফেক্ট, ওয়েট গেইন, পোস্টুরাল হাইপারটেনশন এগুলো মোস্ট প্রবাবলি আছে। আর অ্যারিপ্রোফাজলটা একটা খুব ভালো একটা ড্রাগ, সেটার সাইড ইফেক্ট প্রোফাইল খুব কম। তো সেক্ষেত্রে হচ্ছে মাইল্ড, সেক্ষেত্রে সিডেশন হতে পারে, অথবা সেক্ষেত্রে হচ্ছে যেটি মাঝে মধ্যে হচ্ছে যে প্রবলেমটা তারা ফেস করে অ্যারিপ্রোফাজলের ক্ষেত্রে, যে হচ্ছে যারা মানে ভয় পায়, যে যাদের ক্ষেত্রে হচ্ছে খুব ঘুম প্রিফার যারা করে না, তাদের ক্ষেত্রে ইনসomnia, নশিয়া, ভমিটিং অথবা মাঝে মধ্যে অ্যাজিটেশনটা কিন্তু অ্যারিপ্রোফাজলে কিন্তু পাওয়া যায়। এবং আরেকটি খুব কমনলি একটি নিউয়ার জেনারেশন অ্যান্টিসাইকোটিক হচ্ছে আমাদের লুরাসিডন অ্যাটিপিক্যাল। তো সেক্ষেত্রেও কিন্তু এনজাইটি রিলেটেড কিছু প্রবলেম, ইনসomnia, অ্যাজিটেশন অথবা ডিসপেপসিয়া অথবা অ্যাবডোমিনাল পেইনের মতো সিমটমস নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই রিলেটেড অ্যাটিপিক্যাল সিমটমসগুলো মনে রাখেন, এবং কমনলি আপনারা যতটুকু মনে রাখতে পারেন কমন সিমটমসগুলো বলবেন। এক্সট্রাপিরিয়নাল সাইড ইফেক্টের কথা মনে রাখতে পারেন, টিপিক্যালের ক্ষেত্রে ওয়েট গেইনের কথা মনে রাখতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা হচ্ছে আমাদের অ্যামিনোরিয়ার কথা, গ্যালাক্টোরিয়ার কথা মনে রাখতে পারেন, সেক্সুয়াল ডিসফাংশনের কথা মনে রাখতে পারেন। আর যেটা হচ্ছে আমি বলেছি, যেটা হচ্ছে অ্যাটিপিক্যালের ক্ষেত্রে আপনার ওয়েট গেইন হবে, তারপর হচ্ছে আপনার মেটাবলিক সিন্ড্রোম লাইক ডায়াবেটিসগুলো বেড়ে যেতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে কার্ডিওভাস্কুলার রিলেটেড প্রবলেমগুলো, ইজি চেঞ্জ হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, লাইক হচ্ছে আদার্সের মধ্যে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজিনেস অথবা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ইফেক্টগুলো আসতে পারে। তো এগুলো কিন্তু আপনারা বলে সাইড ইফেক্টগুলো কিন্তু আমরা মোস্ট প্রবাবলি আমরা কভার করতে পারি। এবার আসছি হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে যে হাউ ক্যান ইউ ম্যানেজ এ কেস অফ জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে আমাদের জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু একই রকম। আমি যেটা হচ্ছে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে আপনার যখনই আপনি বুঝবেন যে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের ম্যানেজমেন্ট আসলে আপনার কাছে জানতে চায়, তখন হচ্ছে আপনাকে স্যারকে ম্যানেজমেন্ট যখন বলতে চাই, আমরা কিন্তু হর করে কিন্তু কিছু ড্রাগসের নাম বলে ফেলি, অথবা হচ্ছে দেখা যাচ্ছে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ একটু বলে থেমে যায়। আসলে ম্যানেজমেন্ট যখন বলি, তখন হচ্ছে যখন জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার যখন আসলে বলে, তখন স্যাররা জানতে চায় যে আসলে আপনি জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার সম্পর্কে জানেন কিনা। তো প্রথমে কথা হচ্ছে, স্যার আই হ্যাভ টু কনফার্ম দ্য জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার by the history taking, physical examination, laboratory examination and excluding the other physical illness. তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমাদের কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিসটা ম্যানেজমেন্টের একটি পার্ট। তারপর হচ্ছে আপনার এই জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারটা কতটুকু সিভিয়ার, এই জিনিসটাকে দেখতে হবে। এটার সাথে কোনো কোমরবিডিটি আছে কিনা এটা দেখতে হবে, তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, কোনো স্পেসিফিক ডিস্ট্রেস আছে কিনা, অথবা তার সাপোর্ট কী কী, অথবা কোপিং স্ট্র্যাটেজি কী, এগুলো কিন্তু আমাদেরকে ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে প্রথমে দেখে নিতে হবে। তো সেকেন্ড কথা হচ্ছে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার যেহেতু, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা আমাদের যে অ্যাপ্রোচটা হবে, বোথ আমরা সাইকোলজিক্যাল এবং হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ কম্বাইন করে করি। তো সেক্ষেত্রে হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়ার আগে আমরা হচ্ছে পেশেন্টকে আমরা এক্সপ্লেন করি
তারপর সাইকো এডুকেশন দিয়ে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার, যখন হচ্ছে অ্যাংজাইটিটা হবে তখন সেইভাবে সে নিজেকে রিল্যাক্স করতে পারে। কিছু ব্রিদিং এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, আমরা রিল্যাক্সেশন টেকনিক এগুলো কিন্তু আমরা দেখাতে পারি। অনেক সময় প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশনও আমাদেরকে পেশেন্টকে দিতে হয়। তো সেক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বলেছি, আমরা কিছু অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কিছু অ্যানজোলাইটিক ড্রাগ দিই, আমরা সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর দিতে পারি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বেনজোডাইজেপিনটা কিন্তু খুব ভালো একটা অ্যানজিওলাইটিক হিসেবে কাজ করে, তো বেনজোডাইজেপিন প্রিফার করতে পারি। এছাড়া হচ্ছে আমরা যে জিনিসটা হচ্ছে আমরা এসএসআরআই সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাপটেক ইনহিবিটর, বিটা ব্লকার, এটা না যতক্ষণ না বলবেন ততক্ষণ পর্যন্ত স্যারা কিন্তু আর করতেই থাকবে। বিটা ব্লকার ফর কী কারণে বিটা ব্লকার দিবেন? স্যার হচ্ছে সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশনটা কিছুটা কমানোর জন্য, এবং হচ্ছে পেশেন্টে কী লাভ হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে পেশেন্টে অবশ্যই হচ্ছে কার্ডিয়াক সিম্প্যাথেটিক ওভার স্টিমুলেশন কমানোর জন্য পালপিটেশন অথবা ফিলিং অফ চেস্ট টাইটনেস এগুলো কিন্তু অনেক কিছু কমে যায়, এবং পেশেন্ট ফিল রিল্যাক্স মোরলি। কারণ হচ্ছে বিটা ব্লকার হচ্ছে আমাদের কিন্তু রিল্যাক্স করতে অনেকটুকু হেল্প করে। এবং যে জিনিসটা হচ্ছে মোস্ট কমনলি তারা তখন আপনাকে একটা প্রশ্ন চলে যায় যে আসলে বিটা ব্লকার আপনি কাদেরকে দিতে পারবেন না, তখন হচ্ছে আপনাদেরকে বলতে হবে বিফোর গিভিং দ্য বিটা ব্লকার ইউ হ্যাভ টু টেক দ্য হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা, যে পেশেন্টে আসলে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কিনা বিফোর গিভিং দ্য মানে হচ্ছে বিটা ব্লকার, এবং হচ্ছে তার পেশেন্টের কোনো গ্লুকোমার হিস্ট্রি আছে কিনা, এবং স্পেসিফিকলি আমাদের ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা আসলে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড। তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু খুব কমনলি সারা কোশ্চেনটি করে। তো সেক্ষেত্রে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা যে জিনিসটা আসলে প্রশ্নটা করতে যাব, আমরা পরের প্রশ্নটা কিন্তু আমরা অ্যান্সার দিয়েছি। পরের প্রশ্নটা এভাবে এসেছে, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমরা কিন্তু অ্যান্সারটা দিয়ে দিয়েছি। পরের প্রশ্নতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, হাউ উইল ম্যানেজ এ কেস অফ জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে কিন্তু সব কিছুই কিন্তু মোস্ট প্রবাবলি সেম জিনিস। তো সেক্ষেত্রে হোয়াট ইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু যদি আমরা জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার সম্পর্কে আসলে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্সটা আসলে যদি জানি, মানে কীভাবে আসলে আমরা এটাকে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার বলবো, এই ক্রাইটেরিয়াগুলো যদি সিমটমসগুলো আমরা জানলাম, কিন্তু অবশ্যই ডিএসএম ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, ইট ইজ দ্য ডায়াগনস্টিক টুল ফর ডায়াগনোসিস অফ দ্য অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে স্যার আসলে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারটি জানে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম যেই স্পেসিফিক মানে ক্রাইটেরিয়া এ অনুযায়ী আপনাদেরকে দেখতে হবে কি এক্সেসিভ অ্যাংজাইটি অথবা ওয়ারি, অথবা দেখা গেছে যে এই অ্যাংজাইটি ওয়ারি অথবা অ্যাপ্রিহেনশন যেটাই হোক না কেন, সেটা হচ্ছে প্রায় দেখা গেছে যে প্রায় প্রতিদিনই হচ্ছে, দ্যাট অফার্স মোর দেন ডে, এবং হচ্ছে অ্যান্ড নট ফর অ্যাটলিস্ট 6 মান্থ। দেখা যাচ্ছে যে আপনার যেটা হচ্ছে টানা আপনার এই প্রবলেমটা কিন্তু 6 মান্থ পর্যন্ত কিন্তু হচ্ছে, যে প্রবলেমটা এক্সেসিভ ওয়ারি অ্যাপ্রিহেনশন, অথবা দেখা যাচ্ছে যে আপনার নট ফিলিং অফ রিল্যাক্সিং। তো এই জিনিসগুলো কিন্তু আপনার এক্সেসিভ ওয়ারি অ্যাংজাইটি এগুলো 6 মান্থ পর্যন্ত থাকবে, এবং এটার সাথে সাথে হচ্ছে এই সবগুলোই অ্যাবাউট এ নাম্বার অফ ইভেন্টস অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে স্কুল ওয়ার্ক পারফরমেন্স, এগুলোতে কিন্তু সব কিছুতে কিন্তু আপনার এই এক্সেসিভ অ্যাংজাইটি এবং ওয়ারির ছাপটা থাকবে। এটা কিন্তু ক্রাইটেরিয়া এ অনুযায়ী। আর ক্রাইটেরিয়া বি যেটা বলা হয়েছে, যে ক্রাইটেরিয়া বি হচ্ছে আপনার এই অ্যাংজাইটি অফ ওয়ারি, এটা কি নর্মাল অ্যাংজাইটিও তো হতে পারে। তো জেনারেল অ্যাংজাইটি কখন বলবো? যখন একটা ইন্ডিভিজুয়াল এটা when the individual find it difficulty to control the worry অথবা control the anxiety, it is called a disorder. That means the criteria B অনুযায়ী হচ্ছে the individual find it difficulty to control the worry. থার্ড যে পয়েন্টটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের জন্য, সেটা হচ্ছে এনজাইটি এবং ওয়ারি যেটা অ্যাসোসিয়েট থাকবে, যে সিমটমগুলো আমরা বললাম সেটা 3টা অথবা 3টার বেশি, এবং সেটা অ্যাটলিস্ট হচ্ছে 6 মান্থ পর্যন্ত আমাদের থাকতে হবে। স্পেসিফিকলি 6টা সিমটমসের জন্য এনজাইটি আমরা ডায়াগনোসিস স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়ালে বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে রেস্টলেস ফিলিং করা, অথবা হচ্ছে ইজিলি ফ্যাটিক হয়ে যাওয়া, অথবা ফ্যাটিক ফিল করা। থার্ড হচ্ছে কনসেন্ট্রেশনে প্রবলেম, ডিফিকাল্টি হওয়া, অনেক সময় দেখা যাচ্ছে মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, অনেকে যায় খুব এনজাইটিতে এবং পরীক্ষার সময় মাইন্ড ব্ল্যাঙ্ক হওয়াটা খুব কমন। ইরিটেবিলিটি ফিল করা, মাসেল টেনশন হওয়া, স্লিপ ডিস্টার্বেন্স। 6টার ভিতরে যাদের 3টা অথবা 3টার মোট সিমটমস যাদের ফুলফিল করবে তা, এবং সেটা প্র্যাকটিস করবে 6 মান্থ ধরে, তাহলে কিন্তু একটা ডায়াগনস্টিক্যাল আমরা পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে আপনার এই সিমটমস ওয়ারি, এনজাইটি অথবা অ্যাপ্রিহেনশনের জন্য আপনার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে, যেটা হচ্ছে ডি ক্রাইটেরিয়া। এবং ই ক্রাইটেরিয়া হচ্ছে এটা কোনো ধরনের মেডিকেশন অথবা আদার কোনো মেডিকেল ডিসঅর্ডার লাইক হাইপারথাইরয়েডিজম অথবা থাইরয়েডক্সিকোসিস অথবা হচ্ছে আদার কোনো ডিসঅর্ডারের জন্য হচ্ছে না। তো
তো সেটা সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমরা শারীরিক রোগ এবং হচ্ছে কোনো ধরনের মেডিকেশনের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে কিনা সেক্ষেত্রে হিস্ট্রি নিয়ে এগুলোকে এক্সক্লুড করতে হবে। এবং লাস্টলি এটা কোনো ধরনের আদার কোনো ধরনের মানে মেন্টাল হেলথ ইলনেস কিনা, লাইক হচ্ছে অনেক ধরনের জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারের মতো সিমটমস কিন্তু প্যানিক অ্যাটাকেও হয়, প্যানিক ডিসঅর্ডারও হয়। তো ওয়েদার এটা প্যানিক ডিসঅর্ডার কিনা, এটা আদার কোনো এনজাইটি ডিসঅর্ডার কিনা, এটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিনা, অথবা দেখা যায় যে এটা সেপারেশন এনজাইটি ডিসঅর্ডার কিনা। অনেক সময় দেখা বডি ডিসমর্ফিক সিমটমস লাইক সিমিলার টাইপ অফ এনজাইটি বডি থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে অবশ্যই একটু করতে হবে ইট কামস টু ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে কিন্তু আমরা মোটামুটি কিন্তু আমাদের এই কোশ্চেনটাও কিন্তু বুঝলাম যে হোয়াট ইজ এনজাইটি ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমরা করলাম, তো সেক্ষেত্রে it's a disorder which comprise of characterized of excessive worry and anxiety that occurs more of the day and it persists for 6 months, which is characterized by 3 or more of the symptoms, যেটার মধ্যে বলতে পারেন আপনি restlessness, feeling of fatigue, অথবা দেখা যাচ্ছে ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন, ইরিটেবিলিটি, মাসল টেনশন, দেন স্লিপ ডিস্টার্বেন্স, তাহলে কিন্তু আমরা ভালো মার্কস পাতে পারি। কিন্তু অনেক সময় দেখা গেছে যে অনেকে এই এনজাইটি ডিসঅর্ডারটা লেখে ইজ এনজাইটি ডিসঅর্ডার ইজ এ মেন্টাল ডিসঅর্ডার, এইটুকু লিখে কিন্তু চলে আসে অথবা বলে আসে। তো তখন কিন্তু স্যাররা আসলে নাম্বার দেন, তখন কিন্তু আসলে ভালো নাম্বার দেওয়ার জন্য কিন্তু স্যাররা আর রেডি থাকেন না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই জিনিসগুলোকে এইভাবে করে আসলে বলি অথবা একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনটা কিন্তু রিটেনের জন্য কিন্তু আমরা আমাদেরকে প্রিপেয়ার করতে পারছি। এবার হচ্ছে আমরা আরেকটা প্রশ্নতে চলে যাব। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেনশন দ্য 3 physical and 3 psychological features of conversion disorder, so how can you manage this case? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে জিনিসটা আসলে আমাদেরকে পরবর্তীতে চলে যেতে হবে, খুব কমনলি আসলে যে প্রবলেমটা আসলে আমাদের কনভার্সন ডিসঅর্ডার অথবা হিস্টেরিয়া, এটাকে আসলে আমাদের আগে বলা হতো হিস্টেরিয়া, কিন্তু এখন আসলে আমাদেরকে এটাকে ভাগ করা হয়েছে কনভার্সন ডিসঅর্ডার অথবা সিউডো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অথবা এটাকে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। কিন্তু যেহেতু এটা সিমটোমেটিক প্যাটার্নে কিন্তু ডিফারেন্সিয়েট আছে, এখন কিন্তু কনভার্সন ডিসঅর্ডার এবং ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার কিন্তু আলাদা করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডারে সেক্ষেত্রে মোস্ট কমনলি যেটা বলেছে 3টা মোটর এবং আমরা প্রশ্নটা আবার পড়ি। প্রশ্নটা হয়েছে 3টা ফিজিক্যাল এবং 3টা সাইকোলজিক্যাল কনভার্সন ডিসঅর্ডার ফিচার্স নিয়ে। তো ফিজিক্যাল ডিসঅর্ডারের ভিতরে হচ্ছে যে জিনিসটা মোস্ট কমনলি আমাদের এক্ষেত্রে হচ্ছে আমাদের সিউডো নিউরোলজিক্যাল কিছু মোটর অথবা সেন্সরি মিক্স সিমটমস নিয়ে নর্মালি আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে প্রবলেমটা হয় ফিজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে মোটর নিউরোলজিক্যাল সিমটমসের মধ্যে ফিডব্যাক অ্যাটাক করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় গেট ডিস্টারবেন্স হতে পারে, ট্রেমার নিয়ে আসতে পারে। যে সেন্সরির মধ্যে হচ্ছে দেখা গেছে যে আপনার সেন্সরি ডেফিসিট ডেফনেস নিয়ে আসতে পারে, ব্লাইন্ডনেস নিয়ে আসতে পারে, প্যারাস্থেসিয়া নিয়ে আসতে পারে। এবং হচ্ছে যেটি হচ্ছে আপনার সাইকোলজিক্যাল সিমটমস, মোস্ট প্রবাবলি যেটা ডিসোসিয়েটিভ সিমটমসকে সাইকোলজিক্যাল সিমটমস বলা হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ফিউগ হওয়া, অ্যামনেশিয়া হওয়া, মানে মেমোরি ডিস্টারবেন্স, মেমোরি ইম্পেয়ারমেন্ট নিয়ে আসে, অ্যামনেশিয়া বলা হয়। এবং হচ্ছে আইডেন্টিটি প্রবলেম, ডিপার্সোনালাইজেশন, এগুলো হচ্ছে নর্মালি ডিসোসিয়েটিভ সিমটমস। অনেক সময় ট্রান্সেন্ড পজেশন, যেমন হচ্ছে দিনে ভূতে ধরা, মনে হবে যে তার সিমটমসটা এমনভাবে মিমিক করবে যেমন হচ্ছে হি ইজ পজেসড অর শি ইজ পজেসড বাই সাম সর্ট অফ আদার ইভিল স্পিরিট। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখছি মিউট হয়ে যাওয়া, অনেক পেশেন্ট কিন্তু মিউট হয়ে যায়, এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা সিমটমসের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে এগুলো কিন্তু আমাদের সাইকোলজিক্যাল সিমটমস। তো অনেক সময় দেখা গেছে যে অনেক পেশেন্ট কিন্তু এক্সেস রেস্টলেসও হয়ে যায়। তো রেস্টলেসনেসও কিন্তু আরেকটা মোস্ট কমনলি কনভার্সন ডিসঅর্ডার সাইকোলজিক্যাল ফিচার্স। তো মেইনলি হচ্ছে আসলে যখনই সাইকোলজিক্যালের কথা চলে যাবে তখন তারা কিন্তু যদি আর করতে থাকে তাহলে কিন্তু তারা ডিসক্রিটিভ ফিচার্সে কিন্তু চলে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিটিভ সিমটমসগুলো কিন্তু একটু পড়ে যাওয়া বেটার। তো তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনটা পেয়েছি, হাউ ডু ইউ ম্যানেজ সাচ কেস। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা যেটি নর্মালি আগের মতোই কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস অফ মানে হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, এক্সক্লুড অফ দ্য আদার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আদার ফিজিক্যাল ডিসঅর্ডার কোনো ধরনের। এটা কি হচ্ছে যেহেতু কনভার্সন ডিসঅর্ডার মোস্ট প্রবাবলি সেটা ফিডব্যাক অ্যাটাক নিয়ে আসে, তো সিজার আছে কিনা, ট্রু সিজার আছে কিনা সেটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। এবং হচ্ছে যদি হচ্ছে নিউরোলজিক্যাল আদার্স কোনো প্রবলেম হয়, আদার নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে আমাদের এক্সক্লুড করতে হবে। এরপরে হচ্ছে ডায়াগনোসিসটাকে কনফার্ম করা, সিভিয়ারিটিটাকে জানার পরে, এক্সপ্লেনেশনের পরে আমাদের সেকেন্ড হচ্ছে এক্সপ্লোরেটরি সাইকোথেরাপি, যেটা আমাদের মোস্ট প্রবাবলি, অথবা হচ্ছে রিজলিউশন অফ দ্য কনফ্লিক্ট। কনভার্সন ডিসঅর্ডারের প্রথম স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে রিজলিউশন অফ দ্য কনফ্লিক্ট।
তো এটা আমরা অনেক সময় এক্সপ্লোরেটরি সাইকোথেরাপির মাধ্যমে দিই, এবং অনেক সময় দেখা গেছে যে আমরা অ্যাব্রিয়েকশন, আগে কিন্তু অ্যাব্রিয়েকশন খুব কমনলি দেওয়া হতো, এখন কিন্তু অথবা এইডেড সাইকোথেরাপি অথবা অ্যাব্রিয়েকশনটা কিন্তু দেওয়া হয় না। যেটা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের সাইকোথেরাপিতে যেটা করি, স্ট্রেসটাকে রিজলভ করার চেষ্টা করি, যেগুলো আসলে সে রিজলভ করতে পারছে ইমিডিয়েটলি চেষ্টা করি সেটাকে আসলে যতক্ষণ মানে স্ট্রেসফুল এনভায়রনমেন্ট থেকে তাকে একটা হচ্ছে কমফোর্টেবল এনভায়রনমেন্টে নিয়ে আসা, এবং হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যেটা আসলে আনসলভ করতে পারবে না সেটাকে আসলে মেনে নেওয়ার জন্য, তার জন্য মানে হচ্ছে তার কোপিং স্ট্র্যাটেজিগুলো বিল্ড করাই হচ্ছে আমাদের কনভার্সন ডিসঅর্ডারের মেইন স্টে অফ ট্রিটমেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় আমাদেরকে দেখা গেছে যে কিছু ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টও লাগে, তো সেক্ষেত্রে বেনজোডাইজেপিন, পরবর্তীতে হচ্ছে আমাদের কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, অথবা দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সময় অ্যানজিওলাইটিক ড্রাগসও কিন্তু অনেক সময় প্রেসক্রাইব করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এসএসআরআই এবং হচ্ছে যেটি হচ্ছে আমাদের বেনজোডাইজেপিন, যেটা কিন্তু খুব ভালো ইফেক্টিভ রোল প্লে করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ম্যানেজমেন্ট অফ দ্য কনভার্সন ডিসঅর্ডার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নেম দ্য অ্যান্টিসাইকোটিক ড্রাগস উইথ দেয়ার সাইড ইফেক্ট। আমরা কিন্তু অ্যান্টিসাইকোটিক ড্রাগসগুলোর নামগুলো কিন্তু বলে ফেললাম, টিপিক্যাল অ্যান্টিপিক্যাল করে বলবেন, সাইড ইফেক্টগুলো টিপিক্যালের ক্ষেত্রে বলবেন, অ্যান্টিপিক্যালের ক্ষেত্রেও বলবেন। এটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি, তো আমি এটাকে আর রিপিট করছি না। নেম দ্য 3 টিপিক্যাল অ্যান্ড অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক উইথ দ্য সাইড ইফেক্ট, সেটাও আমরা কিন্তু বললাম। রাইট ডাউন দ্য নেম অফ 3 ওল্ডার অ্যান্ড নিউ জেনারেশন অ্যান্টিসাইকোটিক। দেখেন এটা কিন্তু একই কোশ্চেন, কিন্তু প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, তখন কিন্তু আপনি ঘাবড়ে যাবেন যে এটা কোনটা আবার ওল্ডার জেনারেশন আবার কোনটা নিউয়ার জেনারেশন। তো বলবেন যেটা হচ্ছে ওল্ডার জেনারেশন সেটা হচ্ছে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, সেটা দ্যাট মিনস হচ্ছে তারা আপনারা মানে হ্যালোপেরিডলের নাম জানেন কিনা, ক্লোরোপ্রোমাজিনের নাম জানেন কিনা, থাইরিডাজনের নাম জানেন কিনা, এই জিনিসগুলো আসলে তারা জানতে যাবে। এবং এটার সাথে হচ্ছে যে জিনিসটা দ্যাট মিনস হচ্ছে নিউয়ার জেনারেশন অথবা অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, সেই ক্ষেত্রে কুইটাপিন, অরেঞ্জাপিন, দেন হচ্ছে আপনাদের অ্যারিপিপ্রাজল, লেসপেরিডন, ক্লোজাপিন, এগুলোর নামগুলো কিন্তু আপনারা বলতে পারেন। এবং আরেকটা খুব কমনলি নিউয়ার জেনারেশন লুরাসিডেল, এটার কথা কিন্তু তারা অনেক সময় জানতে চায়। স্টুডেন্ট, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা দেখছি যে অনেকেই জয়েন করেছে এবং দেখছেন প্রশ্ন আমাদের ক্লাসটি। আপনাদের যদি স্পেসিফিক আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা এই সময়টা একটু কিন্তু লাইভে আপনারা প্রস্তুতি করতে পারেন, আমি চেষ্টা করব এটা সলভ করার। আমাদের আরেকটা বক্স কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট আর দ্য এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্ট অফ অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটা আসলে খুব কমনলি আসলে তারা জানতে চায়। আমরা নর্মালি হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিমটমস বলতে 4টা ডিসঅর্ডারকে একসাথে আসলে আমাদেরকে বলা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই তারা যেই এক্সট্রা পিরামিডাল সাইড ইফেক্টের কথা শুনতে চায়, তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাকুট ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া, পার্কিনসনিজম, আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের টার্ডিভ ডিসকাইনেসিয়া। এই যে 4টা ডিসঅর্ডারের কথা কিন্তু তারা এক্সট্রাপিরামিডাল সাইড সিমটমসের সময় জানতে চায়। তো সেক্ষেত্রে হচ্ছে মোস্ট কমনলি এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্টের যে মোস্ট সাইড ইফেক্টগুলো হয়, সেটা হচ্ছে পার্কিনসন লাইক সাইড ইফেক্ট যেগুলো হয়, অনেক সময় ট্রেমার হয়, দেন হচ্ছে আপনাদের যেটা হচ্ছে অনেক সময় হচ্ছে এক্সেস সালাইভেশন হয়। তো এটাই হচ্ছে মোস্ট প্রবাবলি এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্টের যে সিমটম, সেই সিমটমসের ভিতরে এই 4টা সিমটমস কিন্তু মোস্ট প্রবাবলি হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই 4টার নাম বলতে পারলেই তারা কিন্তু অনেকটুকু খুশি হবে। তো অনেক সময় টার্ডিভ ডিসকানেকশন এবং টার্ডিভ ডিস্টোনিয়া, এই দুটো হচ্ছে কিন্তু অনেক সময় অনেক প্রলং ইউজ অফ অ্যান্টিসাইকোটিকের পরবর্তীতে কিন্তু এই সাইড ইফেক্টটা হবে। মোস্ট প্রবাবলি তাদেরকে 4টা জিনিসের কথা বলতে হবে: অ্যাকিউট ডিস্টোনিয়া, অ্যাকাথেসিয়া অথবা এই যে মুভমেন্ট ডিসঅর্ডার, খুব বেশি রেস্টলেস হয়ে যায়, তো পরবর্তীতে কিন্তু আমাদেরকে অ্যাংজাইটির সাথে হচ্ছে আমাদেরকে যেটা অ্যাংজাইটির নাকি অ্যাকাথেসিয়া, এটাকে তখন ডিফারেন্সিয়েট করতে হয়। তখন এরপর থার্ড জিনিসটা তাদেরকে বলতে হয় পার্কিনসনিজম। পার্কিনসনিজমের যেটা হচ্ছে ট্রেমার হয়, যেটা হচ্ছে আমাদের হ্যান্ড ট্রেমার হতে পারে, দেন হচ্ছে আমাদের যে জিনিসটা হতে পারে অনেক সময় হেড ট্রেমারও হয়। সেক্ষেত্রে হচ্ছে অনেক যেটা হচ্ছে এক্সেস স্যালাইভেশন হতে পারে, টার্ডিভ ডিসকানেকশন এবং টার্ডিভ ডিস্টোনিয়া, এই জিনিসগুলো কিন্তু আসলে হয়। এবং আদার সাইড ইফেক্ট, এক্সট্রাপিরামিডাল সাইড ইফেক্টের মধ্যে যেটা হচ্ছে আমাদের ড্রাই মাউথ, ব্লাড ভিশন এবং ইউরিনারি যেটা হচ্ছে আমাদের রিটেনশন অথবা কনস্টিপেশন, এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় নিয়ে আসতে পারে। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাচ্ছি।
হোয়াট আর দ্য ফিচার্স অফ এনজাইটি ডিসঅর্ডার, আমরা ফিচার্সগুলো বলেছি। হাউ উইল ইউ ট্রিটেড এনজাইটি ডিসঅর্ডার, এটাও আমরা কভার করার চেষ্টা করেছি। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য সিমটমস ফাউন্ড এ পেশেন্ট উইথ এনজাইটি। দেখেন কোশ্চেনগুলো কিন্তু এক এক সময় এক এক রকম, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা ভাগ করে বলবেন সাইকোলজিক্যাল সিমটমস, ফিজিক্যাল সিমটমস। সাইকোলজিক্যাল সিমটমসের মধ্যে দুই একটা করে বলবেন, ফিলিং অফ অ্যাপ্রিহেনশন, ফিলিং অফ ওয়ারি, তারপর ফিলিং অফ রেস্টলেসনেস, ফিয়ারফুল অ্যান্টিসিপেশন হতে পারে। এবং হচ্ছে যদি ফিজিক্যালের ভিতরে কয়টা জিআইটির কথা বলতে পারেন, কয়টা হচ্ছে কার্ডিওভাস্কুলার রিলেটেড বলতে পারেন, কয়টা হচ্ছে নিউরোলজিক্যাল রিলেটেড বলতে পারেন, তাহলে কিন্তু আমরা এই রিলেটেড অ্যান্সারটা কিন্তু করতে পারি। আমরা কিন্তু এটাও কভার করে গেছি, শুধুমাত্র আমাদের কোশ্চেনের প্যাটার্নে যে চেঞ্জটা সেটা কিন্তু আমরা দেখছি। ওকে, ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থ্রি সাইকোলজিক্যাল ফিজিক্যাল ডিসঅর্ডার দ্যাট মেইনলি প্রেজেন্ট উইথ দ্য এনজাইটি ডিসঅর্ডার। থ্রি সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ভিতরে হচ্ছে এনজাইটি ডিসঅর্ডার, লাইক হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা আমরা বলেছি। তো অনেক সময় সাবস্টেন্স মিসইউজ অথবা মেডিকেশন ইনডিউস একটা হতে পারে। থার্ড হচ্ছে অনেক সময় অর্গ্যানিক কিছু ডিসঅর্ডার কিন্তু এনজাইটি রিলেটেড হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে সাইকোলজিক্যাল আরেকটার মধ্যে হচ্ছে বডি ডিসমরফিক সিনড্রোমস কিনা, সোশ্যাল এনজাইটি ডিসঅর্ডার কিনা, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে হয়। আর ফিজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল ডিসঅর্ডার স্পেসিফিকলি আমরা যে জিনিসটা বলবো ফিজিক্যাল ডিসঅর্ডার, সেক্ষেত্রে হচ্ছে আপনার হাইপোথাইরয়েডিজম আছে কিনা, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে থাইরোটক্সিকোসিস অথবা গ্রেভ ডিজিজ, এটা একটা ডিসঅর্ডার আছে। এই ডিসঅর্ডারটা কি আছে কিনা, সেই সময় অনেক সময় দেখা গেছে যে এরকম সিমিলার টাইপ অফ এনজাইটি রিলেটেড প্রবলেমগুলো হয়। কিছু ড্রাগ রিলেটেড মেডিকেশন রয়েছে, কিছু মেডিকেশনও কিন্তু এনজাইটি লাইক সিমটমসগুলো হয়। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই ডিসঅর্ডারগুলো বলতে হয়। এবং আরেকটা হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপস, তো সেক্ষেত্রে অনেক সময় যে এনজাইটি লাইক ফিচার্স ওই প্যানিক অ্যাটাক, এগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই বলতে হবে হাইপারথাইরয়েডিজমের কথা, সেখানে হচ্ছে মাইট্রাল ভালভ প্রোল্যাপসের কথা বলতে পারেন, ইসকেমিক হার্ট ডিজিজের কথা বলতে পারেন, সিমিলার টাইপ অফ আপনার প্রবলেম, চেস্ট টাইটনেস, পালপিটেশন, সোয়েটিং, এগুলো অবভিয়াসলি হবে এনজাইটি লাইক ফিচার্সের কথা, বাট ইজ ডিউ টু ফিজিক্যাল ডিসঅর্ডার। আচ্ছা, মোটামুটি আমাদের পরবর্তী হোয়াট ইজ দ্য এনজাইটি নিউরোসিস, একই জিনিস। এনজাইটি নিউরোসিস আর এনজাইটি ডিসঅর্ডার সেমই জিনিস। হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য এনজাইটি ডিসঅর্ডার। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা বলেছি যে হচ্ছে কিছু ফিজিক্যাল ডিসঅর্ডার এবং কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, এগুলো কিন্তু আমাদের হচ্ছে ফিজিক্যাল মানে আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তো সেক্ষেত্রে ফিজিক্যাল ডিসঅর্ডারগুলো নামগুলো বলবেন এবং সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নামগুলো বললে আপনাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা চলে আসবে। এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন, আমি জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে। রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য এনজাইটি নিউরোসিস, সেটা আমরা বলে ফেলেছি। আমরা একটা হচ্ছে কোশ্চেন বেস মানে আমার প্রবলেম বেসড একটা কোশ্চেন দেখি। A 20 years old student came to an outpatient department with the complaints of palpitation, restless, sweating. What are the differential diagnosis? Mention the three investigation. তাহলে 20 বছরের একটা মানুষ যদি আসলে আপনার কাছে যদি পালপিটেশন, রেস্টলেস অথবা সোয়েটিং নিয়ে আসে, তাহলে হচ্ছে আপনি কি কি ডায়াগনোসিস মাথায় রাখবেন। তো প্রথমে হচ্ছে আপনার মাথায় রাখতে হবে এটা কি ওয়েদার জেনারেল এনজাইটি ডিসঅর্ডার কিনা। যেহেতু আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আসতেছে, কিন্তু আদার ধরনের কোনো ধরনের এনজাইটি ডিসঅর্ডার আছে কিনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে এই পেশেন্টটা কিন্তু একটা ফিজিক্যাল ডিসঅর্ডারের কথা মনে রাখতে হবে, যেটা হাইপারথাইরয়েডিজম কিনা। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিমিলার টাইপ অফ প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে 20 বছর বয়সে কিন্তু হাইপারথাইরয়েডিজমটা কিন্তু মোর লাইকলি হতে পারে। আরেকটা হচ্ছে অবশ্যই কি কোনো ধরনের মেডিকেশন নিচ্ছে কিনা, এই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে আনা দরকার। অথবা কোনো সাবস্টেন্স ইউজের জন্য 20 ইয়ার্সে অনেক সময় দেখে সাবস্টেন্স অ্যাবিউজের জন্য অনেক সময় স্টিমুল্যান্ট টাইপ অফ হচ্ছে যারা সাবস্টেন্স নিয়ে থাকে তাদেরও সিমিলার টাইপ অফ প্রবলেম হতে পারে। তাহলে কিন্তু আমাদের এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা দেখছি, এবং সেই অনুযায়ী আমাদের ইনভেস্টিগেশন যদি হয়, যদি হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন বলা হয়, তাহলে যেটা হচ্ছে অবশ্যই আমাদের শারীরিক রোগকে করার জন্য যেটা আমাদের বলতে পারেন হচ্ছে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে পারি। একটা হচ্ছে আমাদের থাইরয়েড চেক করার জন্য আমাদের থাইরয়েড ফাংশন টেস্ট করতে পারি। আরেকটা হচ্ছে অবশ্যই আমাদের যেটা হচ্ছে আদার্স অনেক সময় কার্ডিয়াক কোনো ইভেন্ট আছে কিনা সেটার জন্য আমরা একটা ইসিজি করতে পারি।
আচ্ছা, আমাদের হচ্ছে আমরা দুইটা কোয়েশ্চেন আমরা মোটামুটি সলভ করার চেষ্টা করব। সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার শর্ট নোট এবং হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা চেষ্টা করব। আজান চলছে, আমরা চেষ্টা করবো একটু সাইলেন্ট থাকার। ওকে, আজান শেষ হয়েছে। তো আমরা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম। তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হচ্ছে it's a disorder which refers a number of the disorder which is drawn from the several diagnostic categories that share the obsessive compulsive features. That is হচ্ছে obsessive compulsive disorder is a disorder which characterized by presence of obsession and compulsion or both. দ্যাট ইজ হচ্ছে আপনার যেটি ক্যারেক্টারাইজ করতে হবে অবসেশন, কম্পালশন অর বোথ, যে কোনো একটা হলেও কিন্তু সেটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে পরিণত হতে পারে, অথবা দুটোও থাকতে পারে। তো সেটা হচ্ছে তাহলে যদি আমরা ডেফিনিশন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ এ ডিসঅর্ডার হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ অবসেশন, কম্পালশন অর বোথ। তো সেক্ষেত্রে অবসেশনে অবশ্যই আপনার ডেফিনেশনটা জানতে হবে। অবসেশন হচ্ছে রিকারেন্ট পারসিস্টেন্ট থট, আর্জেস অর ইমেজেস that are experienced during the disturbance period as intrusive and unwanted. এবং এটা হচ্ছে ফিচার্স আপনার থটের, যেটা হচ্ছে আপনাকে লিটারালি, যেটা আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, এটা একটা রিপিটেড পারসিস্টেন্ট থট আর্ট অর ইমেজ, যেটা হচ্ছে সবসময় আপনার এই ডিস্টারবেন্স পিরিয়ডটাতে থাকবে, যেটা বলা হয় 6 মান্থ পিরিয়ড মতো থাকে। এবং সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে এটা মার্ক একটা এনজাইটি ক্রিয়েট করবে, এবং আপনার এই থটটা যে ক্যারেক্টারিস্টিক্স হবে রিপিটেডলি ইনক্লুসিভ হবে এবং আনওয়ান্টেড থট হবে, এবং হচ্ছে যেটা হচ্ছে আপনার মার্ক এনজাইটি ক্রিয়েট করবে। এবং ইন্ডিভিজুয়াল সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটেম্প টু ইগনোর অর সাপ্রেস দাস থট ক্রিয়েট মোর এনজাইটি, ঠিক আছে। এবং সেটাকে নিউট্রিলাইজ করার জন্য যেটা প্রবলেম হয়, যেটা হচ্ছে সে কিছু স্পেসিফিক কিছু অ্যাকশন করে বাই পারফরমেশন অফ দ্য কম্পালশন। দ্যাট মিনস হচ্ছে অবশ্যই এই দুটা ক্রাইটেরিয়া যদি সহজে বলা হয়, রিপিটেড ইনক্লুসিভ থট থাকে, সেক্ষেত্রে আনওয়ান্টেড হচ্ছে কিছু আর্জ হতে পারে, ইমেজেস হতে পারে, যেটা অবশ্যই তার কাছে মনে হবে সেটা আনওয়ান্টেড অথবা রিপিটেডলি ইনক্লুসিভ, যেটা হচ্ছে তাকে ক্যারেক্টার যেটা করবে সবসময় হচ্ছে তাকে একটা ডিস্ট্রেস করবে, সে চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারবে না। যতবার সে কন্ট্রোল করতে চেষ্টা করবে মার্কস এনজাইটি হবে,
সেজন্য সেটা একটু নিউট্রালাইজিং কিছু কম্পালশন করতে পারে। এবার হচ্ছে কম্পালশনের ডেফিনিশন যদি আসে, দ্যাট ইজ রিপিটেটিভ কিছু বিহেভিয়ার, যেমন হচ্ছে হ্যান্ড ওয়াশিং হতে পারে, অর্ডারিং হতে পারে, চেকিং হতে পারে, অথবা মেন্টাল অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে প্রেইং হতে পারে, কাউন্টিং হতে পারে, অথবা হচ্ছে রিপিটিং ওয়ার্ড হতে পারে। সেগুলো হচ্ছে আসলে ইন প্রেজেন্স অফ দ্য অবসেশন নর্মালি হয়। এবং এই নর্মালি এই রিপিটেড ম্যানিপুলেটিভ বিহেভিয়ার সেটা হচ্ছে ইন যেটা হচ্ছে যেটা করা হয় হচ্ছে টু নিউট্রালাইজ দ্য অবসেশন। তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটার কম্পালশন ডেফিনেশনে কিন্তু এটা নর্মালি আসে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে ফিচার্সগুলো নর্মালি দেখি, তো সেক্ষেত্রে ফিচার্স রিপিটেড ইনক্লুসিভ থট একটা ফিচার্স অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কিন্তু আছে, হোয়াট আর দ্য ফিচার্স অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো রিপিটেড ইনক্লুসিভ থট আর্জেস আর ইমেজেস, এটা কিন্তু আমাদের অবসেশন আর অবসেসিভ থটসের একটা ফিচার। সেকেন্ড হচ্ছে কিছু নিউট্রালাইজিং বিহেভিয়ার, রিপিটেটিভ বিহেভিয়ার লাইক হচ্ছে হ্যান্ড ওয়াশিং হতে পারে, তারপর অর্ডারিং হতে পারে, চেকিং হতে পারে, অথবা হচ্ছে প্রেইং, কাউন্টিং, রিপিটিং ওয়ার্ডস হতে পারে, রুমিনেশন হতে পারে। তো এগুলো কিন্তু নর্মালি আমাদের কিছু ফিচার্স অফ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু আমরা আজকে পড়ে ফেললাম। তো আজকে আমরা কিন্তু নর্মালি অনেকগুলো কোশ্চেনই চেষ্টা করেছি শেষ করার। তো আশা করি আজকে আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে, এবং হচ্ছে আমরা পার্ট 4 আরেকটা ক্লাসে আমরা হচ্ছে চেষ্টা করব আমাদের বাকি যেই বক্স কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে সলভ করার। তো আপনাদের যদি আরও কোনো ধরনের স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এক্সিসের ইনবক্সে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হচ্ছে পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য হচ্ছে এক্স মেডিকেল স্কুলের পেজে চোখ রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।